নামটা শুনেছেন এসআইআর নামটা? হাত তুলবেন যে কত শুনেছেন? হ্যাঁ ভালো আছি। আমার বিশেষ তাহলে আপনারা শুনেছেন, তা ভালো ভালো থেকে এই জন্য যে এসআইআর হলে কি হবে আপনারা সেটা জানতে এসেছেন তো। এসআইআর হলে কি হবে আমি ওই গল্পের ছলে বলি, মাসির গোপ গজালে মামা হবে কিনা এটা নিয়ে গবেষণা করা যায়, কিন্তু এসআইআর হলে কি হবে আজকে আর গবেষণা করে বক্তৃতা করে বোঝাতে হবে। কারণ পাশের রাজ্য বিহারে হয়েছে। বিহারে কি হয়েছে কালকে সংবাদপত্রের খবর হচ্ছে 90 লক্ষ লোকের নাম, 90 লক্ষ ভোটারের নাম বাদ দিয়ে দিই। তাহলে কি হবে? ভোটারের নাম, তাদের ভোটারের নাম কেটে বাদ দিয়ে দেওয়া হবে। মানে অর্থাৎ আপনার ভোটার কে জানেন তো? ভোটার কে? ভারতবর্ষে যারা বসবাস করে এবং ভারতবর্ষের নাগরিক তারাই ভোটার। ভোটার তালিকা থেকে নাম বাদ দিয়ে দেওয়া মানে আপনি ভারতবর্ষের, তার মানে এক পেনের খোঁচায় নির্বাচন কমিশনের এক পেনের খোঁচায় 90 লক্ষ মানুষ। আমরা এতদিন ধরে বলছি বেনাগরিক করা চলবে না, বেনাগরিক করা চলবে না বলছিলাম। বিহারে 90 লক্ষকে বেনাগরিক করে দিয়েছে। পশ্চিমবাংলায় হতে চলেছে, কি করবে তারা? তো এই আলোচনাটা শোনা জরুরি না অন্য অনেক কাজ আছে? রাস্তার সারানোর দাবিতে মিছিল আছে, আমার কাস্ট সার্টিফিকেটের জন্য মিছিল আছে, আমার রাস্তায় জল জমেছে সেটা আছে, একটু গায়ে জ্বর এসছে সেটা আছে। কোনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ? কারণ ওই জলের দাবি করে নাগরিকই নয়, তোদের জল দেবো কি? তোমরা নাগরিকই নয়, কোনো মিছিল করার অধিকার নেই। ভারতবর্ষের সংবিধান, ভারতবর্ষের আইন ভারতের নাগরিকদের অধিকার দিয়ে, তুমি তো নাগরিকই না। দয়া করে রেখেছি, কালকেই কল করে দেবো। এবং বার করে যে দিচ্ছে, কি হবে পরিণতি? পরে আইন টাইন সব পরে, পরিণতি কি হবে আপনি দেখেছেন তো? বীরভূমের ওই বিবি মহারাষ্ট্র থেকে ধরলো, তারা সব দেখাচ্ছে সমস্ত কিছু, আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড সব দেখানোর পরে বলো সব জাল। তো তাদেরকে বললো আইনে আছে কিন্তু যে আপনি বিদেশি সন্দেহ করলেই ধরবেন আর বাংলাদেশ বর্ডারে ছুড়ে ফেলে দেবেন, এটা পারেন না। কে কার কথা? তাদের ধরলো এবং বিএসএফকে দিয়ে বাংলাদেশে ফেরত পাঠিয়ে দিল। অন্তঃসত্ত্বা মহিলা। পশ্চিমবঙ্গ সরকার চেষ্টা করেছে, হাইকোর্টে মামলা হয়েছে, হাইকোর্ট একেবারে রায় দিয়েছে ফিরিয়ে আনতে হবে। এখানকার লোকজন গিয়ে তার সঙ্গে কথা বলেছে। বিহারে কি করে? বিহারে এই যে নামের তালিকা বাদ গেছে, তাতে 10টা জেলা, তার মধ্যে 5টা জেলা হচ্ছে মুসলিম প্রধান জেলা, আর 5টা হচ্ছে দলিত আদিবাসী। কারা বাদ গেলেন?
লস্কর, মন্ডল, নস্কর, সর্দার, হ্যাঁ, দলিত এবং আদিবাসী বলতে এরা, আর মোল্লা, এই গোটা 10টা। তো বিহারে এখনো পর্যন্ত বিস্তারিত খবর আমরা পাইনি, কারণ 1 তারিখে 1 অক্টোবর প্রথম ফাইনাল লিস্ট বেরিয়েছে, আমরা এখনো পাইনি। যেটুকু চুইয়ে চুইয়ে খবর এসছে তার মধ্যেই বিহারে একমাত্র মুসলিম সংখ্যাগরিষ্ঠ জেলা হচ্ছে কিষানগঞ্জ। পশ্চিমবাংলায়, আচ্ছা, উত্তরপ্রদেশে কথায় কথায় গিয়ে কালকে দেখবেন একজন হকি, কালকে যারা কলম পড়েছেন দেখবেন একজন বিখ্যাত হকি প্লেয়ার, যিনি ভারতবর্ষে মেডেল এনে দিয়েছিলেন, হ্যাঁ, তার বাড়ি বুলডেজার দিয়ে ভেঙে দিয়েছে। এটা উত্তরপ্রদেশে করতে পারছে কেন? উত্তরপ্রদেশে ডবল ইঞ্জিন সরকার আছে। উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথ সরকার, ডবল ইঞ্জিন সরকার, মানে কেন্দ্রে বিজেপি, রাজ্য বিজেপি। তাই তারা এটা মনে করছে, আর ধরে ধরে একজন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হকি ক্রিকেটার, তার ইসলাম ধর্মের মানুষ হওয়ার কারণে তার সৎ পথে অর্জিত পয়সায় গড়া বাড়ি বুলডেজারকে সুপ্রিম কোর্টের অর্ডার আছে, কে মানছে? মানি না। এই কথাটা এসআইআর নিয়ে আলোচনা এটা বলছেন কেন? কারণ বলছে এটা পশ্চিমবাংলায় বিজেপির সঙ্গে এবং বিজেপিকে যারা মোকাবিলা করেছেন, পশ্চিমবাংলায় বিজেপির সঙ্গে ভোটের তফাৎ কত? মাত্র 5%। মাত্র 5 জন মানুষ এদিক থেকে ওদিকে গেলে পশ্চিমবাংলায় বিজেপি ভাষা কেউ ঠেকাতে পারবে না। ওরা নিশ্চিত করেছে বিহারে 12% ভোটারের নাম কেটে দিচ্ছে। মানে 100 পশ্চিমবাংলায় 100 জনের 5 জন যদি উল্টো দিকে ভোট দেয়, তাহলে বিজেপি পাওয়ারে চলে আসে, তাহলে ডবল ইঞ্জিন বুলডোজার চালু হবে। তোরা এইটা ওরা ভরসা পাচ্ছে না দেখেই বিহারে কি করেছে, 100 জনের মধ্যে 12 জনের নাম কেটে পাচ্ছে। তাহলে জয় নিশ্চিত। বিপদটা বুঝতে পারছি। পশ্চিমবাংলায় যদি 6%, 5% বা 3 জন, 100 জনের মধ্যে 3 জন ভোটারের নাম যদি বাদ দিয়ে দিতে পারে, তাহলে ওই বুলডোজার পশ্চিমবাংলায় চলবে। পশ্চিমবাংলা চালানোর রাস্তা পরিষ্কার। তো বিহারে কি করেছে, মানে আমি আবারও বলছি, এখন আর গবেষণা করা এসআইআর হলে কি হবে, আমার নাম থাকবে না ওর নাম আছে, হ্যাঁ, এইসব আর গবেষণার জায়গায় নেই। সামনে বিহার মডেল একেবারে দেখিয়ে দিয়েছে যে কি হয়েছে। আমি একটু 2-4 লাইন পড়ে দিই। কিষানগঞ্জ বিহারের একমাত্র মুসলিম সংখ্যাগরিষ্ঠ জেলা, যার 68%, 100 জনের মধ্যে 68 জন মানুষ হচ্ছেন ইসলাম ধর্মে বিশ্বাস করেন, ইসলাম ধর্মের মানুষ। সেই জেলায় কত শতাংশ বাদ দিয়েছে জানেন? ওই জেলায় পূর্ণিয়ায় মুসলিম জনসংখ্যা 38%, সেইখানে বাদ দিয়ে দিয়েছে 7 জনের, মানে 38টা কমিয়ে 31 করে। আমি পরে বলছি যে কিষানগঞ্জ কত, কিষানগঞ্জে 9.69, মানে প্রায় 10%, মানে 68%, 68 জন লোকের মধ্যে 10 জনকেই অলরেডি ইতিমধ্যে
বেনাগরিক করে দিচ্ছে, মাইনাস করে করলে কথাটা আরো গুরুত্ব কমে যাবে। অর্থাৎ বেনাগরিক করে দিচ্ছে, অর্থাৎ নাগরিকত্ব বিপদটা বুঝতে পারছেন? আরো অন্যান্য জেলায় আছে, আমরা বিস্তারিত সেখানে যাচ্ছি না। তো ফলে এবং এসআইআর হলে আমাদের রাজ্যে বলে রাজ্যের প্রচুর মানুষ বাইরে কাজ করতে যায়, আমরা পরিযায়ী শব্দটা ব্যবহার করি না। পরিযায়ী শব্দটা মাইগ্রেন্ট ওয়ার্কার, তাই তো? ইংরেজিতে বলে মাইগ্রেন্ট ওয়ার্কার। তো নিজের দেশের মধ্যে আবার মাইগ্রেশন কি? আমরা বলি, যেমন ধরুন যদি কোনো আমাদের রাজ্যের যিনি মুখ্য সচিব বা স্বরাষ্ট্র সচিব বা পুলিশ কমিশনার, এই যে কলকাতা, তখন কলকাতা পুলিশ কমিশনার, এখানকার পুলিশ কমিশনের নাম তিনি তো বাংলাভাষী নন। তা আমরা কি পরিযায়ী আইপিএস বলি, পরিযায়ী আইএএস বলি? পরিযায়ী শব্দটা কেবলমাত্র গরিব শ্রমিকদের জন্য, যারা বিল্ডিং বানানোর কাজ করবে, রাস্তা সারাইয়ের কাজ করবে, সোনার দোকানে কাজ করবে, তারা হয়ে গেল সব পরিযায়ী। আমরা মানবাধিকার খেটে খাওয়া মানুষরা পরিযায়ী। আর আমার ছেলে যদি ব্যাংকে চাকরি করে, এই শিয়ালদা স্টেশনে যারা যে সমস্ত টিকিট যারা বিক্রি করছে, টিকিট কাউন্টারে যারা বসে আছে, নামগুলো দেখবেন তো। আমরা তাদের বলি পরিযায়ী ক্লাব বলি না, একমাত্র হচ্ছে গরিব শ্রমজীবী মানুষদের আমরা ট্যাগটা দিই। যাই হোক, আমি সে বিতর্কে যাচ্ছি না, কিন্তু আমরা মানবাধিকার কর্মীরা, বন্দী মুক্তি কমিটি, আমরা বলি ভিন রাজ্যে কর্মরত। এবং তাদের কি অবস্থা? আমাদের পশ্চিমবাংলা নিয়ে অনেক কথা হয়। এই ভিন রাজ্যে কর্মরত মানুষদের সংখ্যা সবচেয়ে বেশি হচ্ছে উত্তরপ্রদেশে, দ্বিতীয় হচ্ছে বিহারে। প্রায় ৭৫ লক্ষ মানুষ বিহারের বাইরে তারা কাজ করে। তো তাদের কি হবে? তাদের কি হবে নিয়ে একটা সার্ভে হয়েছে, সেখানে বলছে যে বেশিরভাগ মানুষ, আপনারা, আমাদের সৌভাগ্য যে আপনারা তো শুনেছেন যে এসআইআর, তারা শোনেনি। আমাদের বক্তব্য হচ্ছে যে এইটা প্রথম কথা, এইগুলো করছে কেন? এখন আর গবেষণা করার জায়গা নেই, করছে বোঝাই যাচ্ছে যে তারা নাগরিকত্ব কেড়ে নিতে চাইছে, কেড়ে নিচ্ছে। এখানে আমরা ব্যানারে দিয়েছি ব্রিটিশদের ভোট ব্যবস্থা চালু করা চলবে না। হঠাৎ ব্রিটিশদের কথা বললেন কেন? তাহলে প্রশ্ন আসবে যে ব্রিটিশদের ভোট ব্যবস্থা কি ছিল? এটা ইলেকশন কমিশন এই বইটা বার করেছে 23 সালের, বেশি পুরনো নয়, 23 সালে, মানে আজ থেকে 2 বছর আগে 450 পাতার এই বইটা বার করেছে। আমি সেখানটাই ঘাটাঘাটি করে দেখছিলাম ব্রিটিশদের ভোট ব্যবস্থায় ভোট দিতে পারত কারা। 1 নম্বর যারা ইনকাম ট্যাক্স, আমি একটু ইংরেজিটা প্রথমে পড়ে দিই, তারপরে বাংলায় বলি। ফোনের লাইটটা মানে having certain high qualification like ownership of property, সম্পত্তির মালিক যারা, তারা ব্রিটিশ আমলে ভোট দিতে পারছেন। 1 নম্বর যারা এই পেমেন্ট অফ ইনকাম ট্যাক্স, যারা ইনকাম ট্যাক্স দিতেন, মানে আয়কর দিতেন, তারা। 3 নম্বর হচ্ছে যাদের জমি আছে তারা, সরকারি চাকরি করেন যারা, আর শিক্ষাগত যোগ্যতা যাদের আছেন তারা, গ্রাজুয়েট
এরকম একটা স্তর ছিল, তারা ভোট দিতে পারত। আম আদমি ভোট দিতে পারত না। অর্থাৎ জমিদাররা ভোট দিতে পারতেন। ইনকাম ট্যাক্স মানে এখন যারা যাদের ধরুন 6 থেকে 6.5 লক্ষ টাকার বেশি রোজগার বছরে, তারা ইনকাম ট্যাক্স দেয়, মানে আজকের হিসেবে ধরে তারাই ভোট দিতে পারবে। এবং সেই সময় যারা ইউনিভার্সিটি থেকে পাশ করেছেন তারা দিতে পারবেন। আর সরকারি চাকরি যারা করেছেন, সরকারি বাহিনী, পুলিশ, মিলিটারিতে যারা চাকরি করেছেন, তারা ভোট দিতে পারতেন। দেখবেন আমাদের যে ইলেকশন কমিশন যে 11 জনের যে তালিকা, 11টা গ্রুপের কথা বলেছে যে এই 11টা লাগবে। কি লাগবে? তাতে লাগবে বলেছে পাসপোর্ট। মানে যারা ভিডিও তালিকা হচ্ছে পেনশন বুক। পেনশন মানে হচ্ছে কারা পেনশন পান? সরকারি কর্মচারীরা। তো দেখুন ওইখানে ব্রিটিশ আমলে যা ছিল সেখানে বলেছিল সরকারি কর্মচারী, ঠিক আছে। ব্যাংকে LIC-তে টাকা রেখেছেন যারা, যারা উদ্বৃত্ত টাকা ইনকাম ট্যাক্স থেকে বাঁচাবার জন্য যে তারা টাকা রাখে LIC-তে। পাসপোর্ট, কারা পাসপোর্ট করতে পারেন, কারা বিদেশে যেতে পারেন। তারপরে বলছেন মেট্রিকুলেশন এডুকেশনাল কোয়ালিফিকেশন, মানে যারা লেখাপড়া। তারপরে বাকি যেগুলো বলেছে সেগুলো বেশিরভাগ মানুষের কাছে নেই। ST OBC সার্টিফিকেট, আপনাদের তো অনেকেই ওবিসি তালিকায় থাকার কথা, একজনের। ST OBC সার্টিফিকেট, NRC-তে নাম আছে। NRC পশ্চিমবাংলা হয়নি, বিহারে হয়েছে, আসামে হয়েছে, ওখানকার পশ্চিমবাংলা। সবচেয়ে বেশি যেটা আছে হিসেবে আছে, সবচেয়ে বেশি যেটা আছে সেটা কি? যেমন ধরুন এই যে ভিন রাজ্যে কর্মরত শ্রমিকদের ক্ষেত্রেও বলছেন সবচেয়ে বেশি যেটা আছে সেটা হচ্ছে তাদের আধার কার্ড। যেমন ভোটার ID কার্ড আছে। অন্য রাজ্যে কর্মরত যারা আছেন তাদের 89% মানুষের কাছে ভোটার ID কার্ড আছে, এই সার্ভে রিপোর্ট। আর আধার কার্ড আছে 99 জন মানুষ। ভাবুন, এ রাজ্য থেকে উত্তরপ্রদেশে কেউ কাজ করতে গেছে, কেউ মহারাষ্ট্রে কাজ করতে গেছে, কেউ বোম্বাইতে কাজ করতে গেছে, হ্যাঁ, কেউ দিল্লিতে কাজ করতে গেছে। তাদের কাছে আই কার্ড হিসেবে কি আছে? সবচেয়ে বেশি লোকের কাছে, 99% লোকের কাছে আছে আধার কার্ড। আর তারপরে হচ্ছে 89% মানুষের কাছে আছে। এই 11টা তালিকা আমি করে দিলাম। 11টা তালিকায় কোথাও কিন্তু আধার কার্ড এবং ভোটার কার্ড নেই। আধার কার্ড আর ভোটার কার্ড নেই। অর্থাৎ প্রথমেই সবচেয়ে পরিচিত তোমার ব্যক্তি এবং স্থান, কোথায় বাস করেন, সবচেয়ে পরিচিত সকলের কাছে আছে যেটা, সেই দুটোকে এরা বাতিল করে। আচ্ছা, আমার প্রশ্ন হচ্ছে, এবার একটু আইনের কথা বলি যে SIR, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন। এস মানে স্পেশাল, আইতে ইন্টেন্সিভ, আসতে রিভিশন, মানে বিশেষ
নিবিড় সংশোধন, ভোটার তালিকা সংশোধন। এই কথাটা ভারতবর্ষের কোনো আইনে নাই, কোনো আইনে নেই। দেশ স্বাধীন হওয়ার পর থেকে কোনো আইনে নেই। এই যে এই আইনে ভারতবর্ষে নির্বাচন হয় ভারতবর্ষের এই আইন। এটাকে বলা হয় ইংরেজিতে রিপ্রেজেন্টেশন অফ পিপুলস অ্যাক্ট 1950। এই আইনে ভারতবর্ষে নির্বাচন হয়। নির্বাচন ভোটার তালিকা কি করে তৈরি হবে 1960 সালে, দেখবেন রুল বলে 1960 বলে একটা জায়গা আছে, 1960 সালে কিভাবে নির্বাচন হবে তার বিস্তারিত আইনি যে ব্যাপার আছে। আমি আইনের লোক নই, আমি লয়ার নই, আমি ওই জন্য প্রথমেই মার্জনা চেয়ে নিচ্ছি, আমি কিন্তু লয়ার নই। কিন্তু আইনে কি বলা আছে দেখবেন, আইনে কি, এবং তার আগে দেখবেন যে কি পরিমাণে চাতুরি, ছলনা, মিথ্যাচার। এই যে বিহারে যখন যেদিন এসআইআরটা শুরু করার যে অর্ডার, এটা হচ্ছে বিহারের অর্ডার, বিহারের নির্দেশ, নির্বাচন কমিশনের বিহারের নির্দেশ। এবং এই নির্দেশে কি বলছে, সংবিধানের ইত্যাদি বলে বলছেন, আমি যে বইটা দেখালাম রিপ্রেজেন্টেশন অফ পিপুলস অ্যাক্ট 1950, ওরাও তাই বলছেন, ডাইরেকশন whereas Article 324 of the Constitution, মানে ভারতবর্ষের সংবিধানের 324 ধারা অনুযায়ী, এবং and রিপ্রেজেন্টেশন অফ পিপুলস অ্যাক্ট যেটা আমি দেখালাম 1950, সেই আইন অনুযায়ী এটা আমরা করছি। এবং তারপরে কি বলছে যে রেজিস্ট্রেশন অফ ইলেকটোরাল রোল 1960, 1960 সালের যে অর্ডার আছে সেই অর্ডারে ভিত্তিতে বলছে। ঠিক আছে ভাই, তুমি বলেছো পণ্ডিত মানুষ, লেখাপড়া জানা মানুষ, আমরা একটু মাদ্রাসায় পড়া বা আমি বিনা পয়সার স্কুলে পড়া, এখন কেউ কেউ গাল দেয়, বিজেপি নেতারা গাল দেয়, খিচুড়ি স্কুল বলে সরকারি স্কুলে, আমি বিনা পয়সার স্কুলে পড়াচ্ছি, মানে ইংরেজি আমি বানান করে করে ডিকশনারি দেখে মানে দেখে পড়ি। তো এই আইনের বইতে তুমি 1950 সাল বলেছো, আমিও 1950 সালে, এটা কোনো বন্দিমুক্তি কমিটির তৈরি বই নয়, এটা আইনের একটা বই, বিখ্যাত প্রকাশক, হ্যাঁ, কমার্শিয়াল ল ফার্ম, তারা বইটা প্রকাশ করেছে। কোনো সন্দেহ থাকলে ভাই তাদের গিয়ে করবে। সেখানে কি বলছে, সেকশন 21, এই 21-এ বলা আছে, কি বলা আছে, for reason to be recorded direct a special revision of the electoral roll, special revision of electoral roll, আপনি বিশেষ সংশোধন আপনি ইলেকশন কমিশন করতে পারেন, বিশেষ সংশোধন, এবং তার কারণ জানাতে হবে। কেন বিশেষ সংশোধন আপনি যে করতে চাইছেন তার কারণ কিন্তু আপনাকে জানাতে হবে। তাহলে আমরা কি করলাম, স্পেশাল রিভিশন পেলাম, আইনে আছে। উনি বলছেন 1960, 1960-এর রুলে অনুযায়ী করছে। আচ্ছা, 1960-এর রুলটাতে ঠিক কি আছে, এইটা হচ্ছে ও যে কথা বলেছে 1960 সালে, এই হচ্ছে রুল। এই রুলে কি বলছে, whereas the role of part thereof to be revised intensively in any year, যে কোনো সময় ইন্টেন্সিভ আপনি নিবিড় ভাবে করতে পারেন। অর্থাৎ
এখানে বলা আছে ইন্টেনসিভ, আর ওইখানে বলা আছে স্পেশাল। আইনে কখনো তোমার ইচ্ছে মতো জুড়ে দিতে পারো না, স্পেশাল রিভিশন করতে পারো, ইন্টেনসিভ রিভিশন করা যায়। স্পেশাল SIR স্পেশাল ইন্টেনসিভ রিভিশন বলে কোনো কথা অন্তত রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্টে নেই। এমনকি সুপ্রিম কোর্টেও যে অর্ডার গুলো দিচ্ছে সেগুলো রিভিশন বলে বলেছে। তো প্রথমে দেখুন যে এরা সম্পূর্ণ আইন বিরোধী গায়ের জোরে করছে। এবং আরো মজার কথা যে কোথায় কোথায় এই ইন্টেনসিভ রিভিশন করা যায় সেটাও বলা আছে, আমি সেটাও আপনাদের দেখাবো। তার আগে বলি যে এই যে আধার কার্ড এবং ভোটার কার্ড, ভোটার কার্ড শুরু হয় 1993 সাল থেকে। 1995 সালে ভোটার কার্ড একেবারে ইলেকশনের চালু হয়ে যায়। 95 সালে। তো সেই সময় তোমারই বই বাবা, আমরা কেউ ছাপাই। তুমি কেন ভোটার কার্ডটা বাদ দিয়ে দিলে? তুমি কি বলেছো ইলেকশন কমিশন, তুমি কি বলেছো ভোটার কার্ড সম্পর্কে? তুমি বলেছো যে ভোটার কার্ড হচ্ছে লাইফ টাইম সার্টিফিকেট, একবার করা হলে সারা জীবন সেই সার্টিফিকেট এবং সারা দেশ জুড়ে এই সার্টিফিকেট চলবে। আমি কি মন গড়া বলছি? আচ্ছা, একবার ইলেকশন কমিশনের 12 সালের বই, 12 সালের বই আমি একটু দেখে নিই কি বলছে। In this format, filling of EPIC number shall be compulsory. তুমি বলছো যে এপিক নাম্বার হচ্ছে কম্পালসারি, বাধ্যতামূলক। 2012 সালে বলো, বাতিল করে দিয়েছে এমন নয়, এমন কোনো খবর নেই, কোনো অর্ডার নেই। অর্ডার থাকলে দেখাবে যে আমার ওই অমুক সালের 12 সালের ওই যে আমার বই, সেই বইতে যা বলা আছে আমরা এটা সংশোধন করিলাম, কোথাও বলা নেই। তুমি বলছো কম্পালসারি। তারপরে আবারও আছে এপিক ভ্যালিড ফর সিন্স দ্য ফার্স্ট ইস্যু অফ এপিক, মানে যেদিন ইলেকট্রনিক ফটো আইডেন্টি কার্ড, এপিক পুরো শব্দটা হচ্ছে ইলেকট্রনিক ফটো আইডেন্টিটি কার্ড, ইপিআইসি। কি বলছে? One issue is valid for lifetime anywhere in the country. এটা ভ্যালিড, লাইফ টাইম ভ্যালিড, এবং সারা দেশে, সারা দেশে। মহারাষ্ট্র পুলিশ বলছে আমি মানবো না, উত্তরপ্রদেশের যোগীর পুলিশ বলছে না, যোগীর নির্দেশ মানবো, আদার RSS এর নির্দেশ মানবো, আইন মানবো না। আইন মানবো এটা ইলেকশন কমিশনের বই, তুমি বলছো এটা লাইফ টাইম ভ্যালিড। 2 নম্বর বলছো সারা দেশ জুড়ে এটা ভ্যালিড, মানে সারা দেশের কাছে এটা গ্রহণযোগ্য। তুমি বলছো সুপ্রিম কোর্টে গিয়ে বলছেন যে জাল হচ্ছে। আচ্ছা, এমন একটা কিছু দেখাও যেটা জাল হয় না। শিডিউল কাস্ট সার্টিফিকেট জাল হয় না, বাড়ির দলিল জাল হয় না। আমরা তো মাঝে মাঝেই শুনি এই দলিল ওর নামে করে বিক্রি করে দিচ্ছে, হয় না জাল? হ্যাঁ, তো জাল যে করছে ধরো, হ্যাঁ, তা না করে তুমি, এবং তুমি অফিসিয়ালি বাতিলও করোনি, অফিসিয়ালি কিন্তু তুমি বাতিলও করোনি, কিন্তু চুপ করে ওই 11টার থেকে
দ্বিতীয়ত হচ্ছে আধার কার্ড। আধার কার্ড নিয়ে 2021 সালে নির্দেশ আছে। 2021 সালে আপনার আইন সংশোধন করে করা হয়েছে যে আধার কার্ড যুক্ত করা হবে ভোটের সঙ্গে। তার জন্য আপনার আইন সংশোধন পর্যন্ত করা হয়েছে 21 সালে। এবারে দেখা গেল যে আধার কার্ড, এবং এই আধার কার্ড সম্পর্কে তুমি কি কি কোথায় কি বলেছো একটু আপনাদের বলি। ঠিক আছে, আমি তারপরে দেখাচ্ছি। যেটা বলতে গিয়ে অন্য জায়গায় চলে গেলাম, আমি এরপর আবার আসবো, আধারে আসবো এবং তারপরে সুপ্রিম কোর্টে আসবো। স্পেশাল রিভিশন, স্পেশাল রিভিশন মানে বিশেষ সংশোধন। বিশেষ সংশোধন বলছো তুমি? স্পেশাল সংশোধন কখন করা যায়? বিশেষ সংশোধন, কারণ নিয়ম হচ্ছে ভারতবর্ষের আইনই হচ্ছে যে আপনার প্রতিটি নির্বাচনের আগে ভোটার তালিকা সংশোধন হবে, প্রতিটি উপনির্বাচনের আগে ভোটার তালিকা সংশোধন হবে। বিহারে লোকসভা নির্বাচনের আগে সংশোধন হয়েছে 24 সালে। এবারে যে তালিকা দিয়েছে তাতে বলছে প্রায় সম্ভবত 26 লক্ষ লোক মারা গেছে। মানে ভাবুন, লাস্ট সংশোধন হয়েছে বিহারের ভোটার তালিকা, লাস্ট সংশোধন হয়েছে 24 সালে, যে সংশোধিত ভোটার তালিকার ভিত্তিতে নরেন্দ্র মোদী, অমিত শাহ দ্বিতীয়বার সরকারে এসছেন। তারপরেও বলছে প্রায় 22 লক্ষ লোক মারা গেছে এক বছরে, নাকি লিখতে কাজ 22 লক্ষ লোক বিহারে মারা গেছে। মানে ভাবুন। এবার আমাদের তো চাওয়া উচিত, ইলেকশন কমিশনের কাছে জানতে চাওয়া উচিত, তুমি ডেথ সার্টিফিকেট জোগাড় করেছো? আমরা কিন্তু জোগাড় করছি। পার্লামেন্টে প্রশ্ন করেছে 2000 সাল থেকে 2025 সাল পর্যন্ত বিহারের বার্থ এবং ডেথ, জন্ম এবং মৃত্যু তালিকা কত হয়েছে সেটা জানানো হোক। পার্লামেন্টের প্রশ্নের উত্তর আমাদের কাছে আছে। তাতে বিহারের 2 বছরের কোন তালিকা বিহার পারেনি। তো সেই 2 বছরে ধরেন 2009 যে জন্মেছে তার জন্মের তালিকা, বার্থ সার্টিফিকেট কোথা থেকে পাবে? বিহারে 2 বার কেন্দ্র সরকার যে পার্লামেন্টে যে উত্তর দিয়েছে তাতে 2 বছরের বার্থের তালিকা দিতে পারেনি। তো ওই 2 বছর আমি ধরেই নিলাম, ধরে নিয়ে বলছি, পরে আমি দেখে বলে দেবো কোন কোন বছর। হ্যাঁ, 2009 তালিকা দিতে পারেন, জন্মের তালিকা দিতে পারেন। তো ওই বছরে যারা জন্মেছেন তার বার্থ সার্টিফিকেট কি হবে? 2024 সাল পর্যন্ত তুমি ভোটার তালিকা বিহারের বারবার সংশোধন করেছো, তারপরে 25 সালে সেপ্টেম্বরে এসে বলছো 22 লক্ষ লোক মারা গেছে। তুমিই তো সংশোধন করেছো আমার ট্যাক্সের টাকায়, গরিব মানুষের ট্যাক্সের টাকায়। ইলেকশন কমিশনের মাইনে হয়, গণেশ কুমারের মাইনে হয়, তার এসি বাড়ির মাইনে হয়, আমার আপনার ভারতবর্ষের অসংখ্য হত দরিদ্র মানুষের ট্যাক্সের টাকায়। তুমিই তো করেছো। তোমার নির্বাচন কমিশন মানে, আমি বলছি কোনো ব্যক্তির কথা বলছি না, তোমরাই তো সংশোধন করেছো। তোমাদের এই অপদার্থতা তা চিহ্নিত করা হোক, চিহ্নিত করা হোক যে কারা, কোন কোন সরকারি কর্মচারী কার নির্দেশে
এই ফাঁক গুলো রেখে গিয়েছে। যদি ফাঁক থেকে থাকে, আমার তো মনে হয় ফাঁক নেই। যদি থেকেও থাকে, কে দায়ী? ইলেকশন কমিশনকে তো আগে হাত জোর করে ক্ষমা চাইতে হবে মানুষের কাছে। 1 বছরে 22 লক্ষ লোক মারা গেছে বললেই তখন বলছি নেই। 2003 সালের পর থেকে, 3 সালের পর থেকে প্রতিবার ইলেকশনের আগে, উপনির্বাচনের আগে সংশোধন হয়েছে। তো তোমার লোকরা কি করছিল? এই বিষয়গুলো আমাদের কেন জানার জন্য বলছি, জানার জন্য এই জন্যই বলছি যে একটা দানবিক শক্তি কোন নিয়ম, কোন আইন মানে না। তাই মানুষের দরবারে গণ্যমান্য পৌঁছানোর চেষ্টা করছে। একে আটকাতে একমাত্র মানুষই পারে। সেই জন্য মানুষের কাছে যাওয়ার, সেই জন্য আপনাদের কাছে এসে হাজির হওয়া, যাতে আপনারা আরো কয়েকজন বন্ধু বান্ধবকে বলেন যে আচ্ছা ঠিক আছে, ওই কাজটা পরে করলেও হবে, আগে এইটা নিয়ে ওটা সভা হচ্ছে, চল শোনা দরকার, জানা দরকার, সংগঠিত হওয়া এবং সংগঠিত করা দরকার। যে কথা বলছিলাম যে কেন স্পেশাল ডিভিশন, স্পেশাল ডিভিশন কেন? ইলেকশন কমিশনই বলছে যে কমিশন ডাইরেক্ট, আমি প্রথমে ইংরেজিটা বলে দিই তারপর বাংলা বলছি। Commission directed that in respect of each of 5 years, 1952 থেকে 55 এভাবে হবে, কি কজ Election Commission also directed intensive revision of the role every year in respect of some special kinds of area. বিশেষ এলাকায়, special kinds of area, বিশেষ এলাকায়, where the electoral rolls were likely to become inaccurate and out of date fairly soon after the preparation. কোন এলাকা হবে? আরবান এলাকা, শহর, areas with a floating labor population, যেখানে হঠাৎ করে নতুন একটা কোন শহর তৈরি হচ্ছে, নতুন একটা শহর তৈরি, যেমন সল্টলেক যেমন তৈরি হচ্ছে, প্রচুর শ্রমিক অন্য জায়গা থেকে, ফলে সেইখানে যখন, সেখানে তো দরকার, তারা সেখানে থাকছে না, তো 5 বছর ধরে শহরটা তৈরি হচ্ছে, হ্যাঁ, ফলে ওইখানে যখন আপনার ভোটার তালিকা তৈরি হবে, তো ভোটার তালিকা তৈরি করতে হবে, কেন এত মানুষ চলে এসছে, হ্যাঁ, তারা কোথায় ভোট দেবেন? তারা তো দেশের নাগরিক, হয়তো সে সুন্দরবন থেকে এসছেন কিংবা বিহার থেকে এসছেন, 5 বছর ধরে এই শহরটা একদিনে করে ওঠেনি, হ্যাঁ, সেই জন্য বলছেন কোথায় যে এরিয়া উইথ এ ফ্লোটিং লেবার পপুলেশন, এবং কোন একটা অঞ্চল যেখানে হঠাৎ করে জনসংখ্যা বেড়ে, যেমন ধরুন হয়তো এই যে মালদাতে নদী ভাঙন হচ্ছে, একটা গ্রামের ধরুন 1000 মানুষ, গোটা গ্রামটা যখন তাহলে কি হয়, তারা অন্য কোথাও কি থাকলো, তো সেই মানুষগুলোকে, অর্থাৎ ইলেকশনের নিয়ম উদ্দেশ্যটা যে কোনো সমস্ত মানুষকে যাতে আমি আমার চৌহদ্দির মধ্যে সবাই যাতে মহান এই গণতন্ত্রে সবাই এর মত নিয়ে যাতে সরকার তৈরি হয়। সেই জন্য তোমার গ্রাম ভেসে গেছে, হ্যাঁ, তার মানে তোমার ভোটাধিকার চলে গেলে এটা নয়,
ওই জন্য বলছেন 3 নম্বর, 2 নম্বর বলছে এরিয়া, 3 নম্বর বলছে এরিয়া টু অ্যান্ড ফ্রম হোয়ার ফেয়ারলি লার্জ মুভমেন্ট অফ পপুলেশন, মানে হঠাৎ করে প্রচুর মানুষ চলে এসছে। অর্থাৎ স্পেশাল রিভিশন, ইন্টেন্সিভ রিভিশন কোথায় করা যাবে তারও কিন্তু কারণ বলে দিচ্ছে। এক হচ্ছে শহরাঞ্চলে করতে পারেন। দ্বিতীয় হচ্ছে যে আপনার প্রচুর পরিমাণে শ্রমিকরা যেখানে এসে গেছেন, আর হঠাৎ করে কোনো অঞ্চলে লোক সংখ্যা হঠাৎ বেড়ে গেল, এবং নানা কারণে বেড়ে যায়। দুর্ভিক্ষের কারণে মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় চলে আসে, বন্যার কারণে, নদী ভাঙনের কারণে, সেই সব জায়গায়। তো বিহারে তো সে সমস্যা নেই, এবং এই আইনের বইতে পরিষ্কার বলা আছে যে রিভিশন কখন করবেন, বলছি কোন একটা বিধানসভার কোন একটা অংশে স্পেশাল রিভিশন কোথায় করবে, কোন একটা বিধানসভার কোন একটা অংশ, ইংরেজিতে বলছে রিজন টু বি রেকর্ডেড, মানে কেন করছেন স্পেশাল বিশেষ সংশোধন, কেন করছেন, রিজন টু বি রেকর্ডেড। রিজন মানে কারণ, কারণ তোমায় বলতে হবে, রেকর্ড করতে হবে। কারণ রিজন টু বি রেকর্ডেড মানে আমি যা ইংরেজি বুঝলাম তাতে হচ্ছে কারণটা, আপনি তো আইনের লোক, ঠিকঠাক বলছি তো? হ্যাঁ, তো কারণটা লিপিবদ্ধ করতে হবে। ডাইরেক্ট a special revision of the electoral roll for any constituency, যে কোনো জায়গায় বিধানসভা বা লোকসভা or part of a constituency, বা কোন একটা বিধানসভা বা লোকসভার একটা অংশে করা। এই আইনে কোথাও বলা নেই যে স্পেশাল রিভিশন সারা দেশ জুড়ে, সারা রাজ্য জুড়ে। আসলে এই ইলেকশন কমিশন 2016 সাল থেকে, সম্ভবত 2016 সাল ভোটার দিবস পালন করছে। গত কয়েক বছর ধরে তারা মতদান দিবস উদযাপন করছে, মানে যে আরো বেশি মানুষকে ভোটার দিতে, ওটার ক্ষেত্রে টেনে নিচ্ছে। আর এবারে সংশোধন এসআই এর উদ্দেশ্য হচ্ছে, উদ্দেশ্য কি এটা আর কি গবেষণা করতে হবে না, মানে আপনার যত মানুষকে পাওয়া, অর্থাৎ আমি একটা তালিকা রেডি করব যারা আমায় কেবলমাত্র ভোট দেবে। একটা সংগঠন আছে, তাদের নাম হচ্ছে রিপোর্টার্স কালেক্টিভ। এখানে সবাই আপনারা নেট ঘাটাঘাটি করেন, গুগলে গিয়ে রিপোর্টার্স কালেক্টিভে 28 সেপ্টেম্বরে রিপোর্টটা দেখবেন। সেখানে বিহারের একটা ভোটের কেন্দ্র নাম হচ্ছে ঢাকা, সেই ঢাকা কেন্দ্রে মুসলিম প্রধান কেন্দ্র। বিজেপি তাদের প্যাডে চিঠি দিয়েছে 80,000 ভোটারের, মুসলিম ভোটারের নাম বাড়তে বাড়তে, সেই চিঠিটাও আছে আজকে দুনিয়াতে, এবং চিঠি দিয়েছে তার নামও আপনি বলে দিচ্ছি আপনাদের। তার নাম হচ্ছে সম্ভবত লোকেশ বলে, যাই হোক। তো তারা চিঠি দিয়েছে 80,000 নাম বাদ দেওয়ার জন্য। এবং ইলেকশনের আইনের নিয়ম আছে, সম্ভবত রুল
এই আইনের 31 নম্বরে বলা আছে, আপনি যদি মিথ্যা অভিযোগ করেন আপনার বিরুদ্ধে শাস্তি ব্যবস্থা হবে, শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। ওই রিপোর্টার্স কালেক্টিভ তারা ইলেকশন অফিসার, মানে রাজ্যের যে ইলেকশন অফিসার, জেলার যে ইলেকশন অফিসার, তাদের গিয়ে ধরে ধরে জিজ্ঞাসা করেছেন কোনো ব্যবস্থা কি নিয়েছে? কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। উল্টো দিকে বিহারের 3টে জেলা, 3টে বিধানসভার কেন্দ্রে উল্টে 80,000 ফলস নাম ঢোকানো হয়েছে। এই ধরনের এই ঠিকানায় 850 লোক বাস করে। এরকম অসংখ্য ঠিকানা, আমি আবারও নাম করে বলছি, রিপোর্টার্স কালেক্টিভ তাদের রিপোর্টে দেখিয়েছে এবং গ্রামে গ্রামে ঘুরে, যেমন দালাল আছে, অত্যাচারী আছে, ভারতবর্ষ এমন মহান দেশ যে দেশে সাহসের সঙ্গে এইসব খুঁজে বার করার মানুষ আছে। অল্প অল্প 18 বছর, 20 বছর, 22 বছর রিপোর্টার্স কালেক্টিভ যদি খোলেন দেখতে পাবেন সেখানে 25 বছর, 28 বছরে তরতাজা যুবকরা ডবল ইঞ্জিন সরকারের আক্রমণের ভয়কে অগ্রাহ্য করে যে বাড়ির ঠিকানায় 300, 700, 800 করে ভোটারের নাম ঢোকানো হয়েছে সেই বাড়িতে গিয়েছেন এবং সেই বাড়ির লোকের সঙ্গে কথা বলল, তারা বলছে আমরা জানি না। এবং দেখা গেছে বিহারে বা দেখা নিয়ম হচ্ছে, বিহারে সাধারণত মানুষ ধরুন বিভিন্ন জাতের মানুষ আলাদা আলাদা গ্রামে বাস। ওই যে ঠিকানায়, সেই ঠিকানায় ব্রাহ্মণও আছে, চাঁড়ালও আছে, আদিবাসীও আছে, যা বিহারে হয় না। দেখুন, একদিকে 80,000 নাম বাদ দেয়, আর একদিকে 80,000 নাম ঢোকান। ইলেকশন কমিশন নীরব। তাহলে কোথায় যাব? জনতার দরবারে, মানুষের দরবারে। মানুষের দরবারে যাওয়া ছাড়া আর কোথাও যাওয়ার জায়গা আছে? এবার আমি বলি যে আধার কার্ড দুটো সবচেয়ে ডকুমেন্ট যেটা মানুষের কাছে আছে, সবচেয়ে ডকুমেন্ট আছে সেই আধার কার্ড। সেই আধার কার্ড সম্পর্কেও ইলেকশন কমিশন কি বলছে? এখানে আছে আধার কার্ড সম্পর্কেও নানা জায়গায় বলা আছে যে আপনার আধার কার্ড আপনার করতে হবে। ঠিক 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 ঠিক। আধার কার্ড নিয়েও বিভিন্ন জায়গায় বলা আছে, এটা নিয়ে সুপ্রিম কোর্টে মামলা হয়েছে। কারুর ধারণা হয়েছে সুপ্রিম কোর্ট বলেছে যে আধার কার্ড চলবে, আদালতে। এটা কিন্তু অর্ধ সত্য, আর্ধেক সত্য। অর্ধ সত্য মিথ্যার চেয়েও ভাই। যারা বলছেন তারা হয় না জেনে বলছে, আর তা না হলে উদ্দেশ্যমূলক কারণে। সুপ্রিম কোর্ট নির্দিষ্ট ভাবে বলেছে যে আপনার যাদের 65 লাখের নাম বাদ গেছে সেই ক্ষেত্রে তারা আধার কার্ড দিতে পারবে। তার মানে আপনি পারবেন?
সেই আওতায় তো আসছে। ওদের খবরে সব জায়গায় আধার কার্ড লাগবে লাগবে ঠিক হবে না আমার কাছে কার্ড ক্লিয়ার আছে, যেটা পশ্চিমবাংলার ক্ষেত্রে পরিষ্কার করে দিয়েছে। পশ্চিমবাংলার ক্ষেত্রে ইলেকশন কমিশন বলেছে আধার দিন, আপত্তি করছে, কিন্তু আধারের সঙ্গে ওই এডুকেশনাল কোয়ালিফিকেশন দিতে হবে, ল্যান্ডের মালিক কিনা দিতে হবে, আপনি বিদেশ যাবার মতো ক্ষমতা আছে কিনা পাসপোর্টে দিতে হবে, ইনকাম ট্যাক্সের কাগজ দিতে হবে, আধারের সঙ্গে ওগুলো দিতে হবে। একদম নোটিফিকেশন আছে, আমি আজকে নিয়ে দেখাবো। যেটা ভয়ঙ্কর সেটা হচ্ছে ইলেকশন কমিশন। ইলেকশন কমিশন আপনার এই দুটোকে বাতিল করে দিল। মামলা হওয়ার পরেও কিন্তু দেখা গেল সুপ্রিম কোর্ট কি বলেছে, আই কার্ড নিয়ে কিছু বলেছে, এপিক নিয়ে কিছু বলেছে, হ্যাঁ, তার মানে কি দাঁড়ালো, হ্যাঁ, এপিক বাদ হয়ে গেল। তাহলে ইলেকশন কমিশন যা চাইলো এখনো পর্যন্ত সুপ্রিম কোর্ট তাতেই স্ট্যাম্প বলেনি। তো খালি বলেছে আধার সেটাও বলেছে আপনার বিহারের 65 লাখের ক্ষেত্রে, আর ভোটার কার্ডের এপিকের ব্যাপারে কিছু বলেছে, কিচ্ছু বলেনি। তার মানে ইলেকশন কমিশন যেটা করলো এখনো পর্যন্ত, এখনো চূড়ান্ত রায় হয়নি, কিন্তু আমি ওই জন্য বারবার করে বলছি এখনো পর্যন্ত সুপ্রিম কোর্ট ইলেকশন কমিশনের মতকেই মান্যতা দিয়েছে। ইলেকশন কমিশন যে বাতিল করে দেয়, অর্থাৎ বেনাগরিক করার যে বড় ষড়যন্ত্র, বেনাগরিক করার, আপনাকে নাগরিকত্ব কেড়ে নেওয়ার যে গভীর ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্র মোকাবিলা করার ক্ষেত্রে সুপ্রিম কোর্টের কোনো পদক্ষেপ, আমি জানি এসব কথা বললে জেল খাটতে হবে, এসব জেনেই বলছি। এই 67 বছর বয়সে আবার জেলে যেতে হবে, এটা জানি। কিন্তু ব্যাপারটা হচ্ছে কাউকে না কাউকে তো সত্যি কথাটা বলতে হবে। কি ধর্ম কি শেখায়? জি, হ্যাঁ, উদ্ধত খড়গের সামনে দাঁড়িয়ে, শত্রুর ফাঁসির কাঠের সামনে দাঁড়িয়েও সত্যি কথাটা বলতে হবে। হ্যাঁ, এটাই তো ধর্ম শেখায়, সব ধর্ম তো এটাই শেখায়। ফলে মানব ধর্মের পক্ষে যদি আপনি থাকেন, আপনি যদি মানবাধিকার কর্মী হন, আপনি যদি দেশের অসংখ্য মানুষের মঙ্গল চান, ভালো চান, তাদের বেনাগরিক করতে না চান, তাহলে আপনাকে বলতেই হবে এই যে নরেন্দ্র মোদী, অমিত শাহ, মোহন ভগবতের যে ভয়ঙ্কর ষড়যন্ত্রের প্যাটার্ন, এই প্যাটার্নের বাইরে কোন ইনস্টিটিউশন নেই। দেখছেন না, ওই চন্দ্রচূড় কি বলছেন এখন, এই তো প্রধান বিচারপতি ছিলেন, বাবরি মসজিদ দিয়ে রায় কি বলছেন দেখেছেন তো, পড়বেন। আমি বলি আপনারা একটু খোঁজ খবর রাখুন, না হলে বেশি বেশি করে সবার রাখুন, আমরা এসে আমাদের বলি শুনতে হবে, সবসময় পড়ার সুযোগ সবার হয় না, এটাও ভালো না। অন্তত যাতে সকলে মিলে শোনার ব্যবস্থা হোক, মারাত্মক সমস্ত কথা বলে একটা চ্যানেলে ইন্টারভিউ থেকে। তিনি তো প্রধান বিচারপতি ছিলেন, তিনি তো বাবরি রায় দিয়েছেন। আমরা জানি দেশে কোনো মামলা রায় হয় আইন অনুযায়ী, দেশের প্রচলিত নিয়ম এবং আইন অনুযায়ী।
উনি কি বলছেন? উনি বলছেন বাবরি রায়ের জন্য আমি কেউ ধর্ম বিশ্বাস করি, ঠিক আছে, ধর্ম বিশ্বাস করার অধিকার ভারতবর্ষের সংবিধান দিয়েছে, আমি সম্মান করি, কিন্তু বিচারটা হবে অ্যাকর্ডিং টু ল, নট বাই আইডিওলজি। আমি কোন ধর্ম বিশ্বাস করি সেই ধর্ম বিশ্বাস দিয়ে বিচার হবে না, বিচার হবে ভারতবর্ষের আইন, ভারতবর্ষের সংবিধান অনুযায়ী। আমরা এখন বিচার ব্যবস্থা, আমি সংবিধানের রক্ষাকর্তা হিসেবে বিচার ব্যবস্থাকে নিঃসন্দেহে সম্মান করি, কিন্তু সংবিধান আমায় যে অধিকার দিয়েছে, আমায় নাগরিকত্ব দিয়েছে, ভোটাধিকার দিয়েছে, আমার ধর্মাচরণের অধিকার দিয়েছে সংবিধান, সেই সংবিধানের রক্ষাকর্তা হিসেবেই আদালত, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট হচ্ছে সংবিধানের রক্ষাকর্তা হিসেবে। যেখানে সেখানে সংবিধানের রক্ষাকর্তা না, সংবিধানের সংহারকের ভূমিকায়, সংবিধানকে হত্যা করার ভূমিকায় দেখব, সেখানে নিশ্চয়ই আমার দায়িত্ব হচ্ছে আপহোল্ড ইন্ডিয়ান কনস্টিটিউশন, ভারতের সংবিধানকে রক্ষা করো, সংবিধানকে মর্যাদা দাও, আর কাউকে নাই। সমস্ত ভারতবর্ষের বিচার ব্যবস্থা হচ্ছে ভারতীয় সংবিধানের অধীন, ভারতীয় সংবিধানই তো ধর্মাচরণের অধিকার এবং আইনের দ্বারায় পরিচালিত হতে হচ্ছে। এগুলো ভারতবর্ষ সংবিধান কোথাও বলেনি বিচারটা হবে ধর্ম বিশ্বাসের দ্বারায় কিংবা রাজনৈতিক বিশ্বাসের দ্বারায়, বিচার কোথাও বলা নেই। কেউ দেখাতে পারলে সংশোধন করে নেবে, তথ্য প্রমাণে কোথাও নেই, তথ্য প্রমাণে কোথাও নেই ওখানে মন্দির ছিল। গোটা রায়তে 900 পাতার উপরে রায়তে, কিন্তু উনি বলছেন আমার উপরের কাছ থেকে বিচার ব্যবস্থা কি পরিমাণে আরএসএস বিচার ব্যবস্থার একাংশকে কি পরিমাণে কুলসিত, ফলে বাকি থাকলো কোন জায়গায়, কোন এরিয়া। আমি আবারও বলছি যে ভারতবর্ষের সংবিধানের রক্ষাকর্তা হিসেবে বিচার ব্যবস্থাকে সম্মান করি, যে কিছু কিছু নিঃসন্দেহে কিছু কিছু রিলিফ তো পাওয়া যায়, কিন্তু এক্ষেত্রে এসআইআর এর ক্ষেত্রে আমরা কিন্তু সেই রিলিফ দেখতে পেলাম না এখনো পর্যন্ত। কিন্তু কিন্তু আমরা এই সুপ্রিম কোর্টের ভূমিকা 1993 থেকে 95 সাল থেকে, আপনার মনে আছে যে এই এপিক কার্ড যে চালু করেছেন তিনি হচ্ছেন টিএন সেশন। টিএন সেশনের একটা বই আছে, টিএন সেশনের একটা বই আছে থ্রু দ্য ব্রোকেন ক্লাস, এইরকম মোটা বই, আজকে আর ব্যাগ ভারী হয়ে গেছে দেখে আনিনি। হ্যাঁ, তাতে তিনি বলছেন তার আত্মজীবনের এইরকম মোটা বই থ্রু ব্রোকেন ক্লাস, তাতে তিনি বলছেন যে সুপ্রিম কোর্টে 95 সালে 6টা মামলা আমরা করেছিলাম, মানে আমাদের বিরুদ্ধে 6টা মামলা হয়েছিল, 6টা মামলার 5টাতেই ইলেকশন কমিশন হেরেছিল। তার মধ্যে একটা আছে অরূপ বর্ণওয়াল, হ্যাঁ, অনুপ বর্ণওয়াল মামলা, যেখানে পরিষ্কার বলে দিয়েছিল যে ইলেকশন কমিশনের কে নাগরিক নয় এ বাছার কোনো অধিকারই ইলেকশন কমিশনের নেই। ভারতবর্ষের কে নাগরিক নয় এটা ঠিক করার দায়িত্ব হচ্ছে স্বরাষ্ট্র দপ্তরে, এটা ঠিক করার দায়িত্ব হচ্ছে স্বরাষ্ট্র দপ্তরে, ইলেকশন কমিশনের নয়। ইলেকশন কমিশন কাউকে বলতে পারে না তুমি নাগরিক কি না, ওর জন্য স্বরাষ্ট্র দপ্তর আছে। তো যেটা বলছিলাম যে 5টা রায়, সেই 5টা রায়ে তার মধ্যে 2টো ছিল দিল্লিতে, এক জায়গায় হচ্ছে দিল্লিতে প্রায় 40,000 মানুষকে
আপনার তারা বিদেশি বলে তাদের নাম কেটে দিয়েছে ইলেকশন করে। সুপ্রিম কোর্ট ট্রেনে এক থাপ করে গাড়ি তোমার এটা অধিকার আছে। হ্যাঁ, যাও সবার নাম ফিল করতে। আমরা এই সুপ্রিম কোর্টকে সেলুট করে এই ধরনের একটা ট্রেনে থাবড়া গাড়ি ছপাটে চড় দিয়ে তুমি তোমার চৌহদ্দির মধ্যে কাজ করো, অন্য চৌহদ্দিতে না করলে 55 পাতার রায় আছে, পরে একদিন আবার যেদিন ডাকবেন সেদিন দেখা। আর একটা মামলায় ওই দিল্লির কাছাকাছি 20,000 লোকের নামে শোকজ করেছে যে তারা নাগরিক। ওই এদের পুরনো রোগ, পুরনো চর্মরোগ যেমন ছাড়ে না, এসব হচ্ছে যে পুরনো চর্মরোগ। পড়া দাওয়াই মাঝে মাঝে দেয়, কখনো আদালত দেয়, কখনো জনগণ দেয়, তখন একটু রোগটা পিছনে যায়। তখন তারা আদালত সুপ্রিম কোর্টে গিয়েছিল, সুপ্রিম কোর্ট পত্র পাঠ এবং এই ব্যাপারে টিএন শাসন অসাধারণ বলেছে, ইনস্টিটিউশন ইজ গুড হোয়েন ম্যান ইজ গুড। যখন ভালো লোকের হাতে পড়বে তখন ইনস্টিটিউশন গুড, তার পরিচালকরা যদি ভালো, পরিচালকরা যদি দালাল হয়, পরিচালকরা যদি, এবং এইরকম পরিচালক আমি শেষ করছি, এইরকম পরিচালক যে আসতে পারে, আমাদের এই সংবিধানের রচয়িতারা যারা রচনা করেছেন, হ্যাঁ, তারা এটা আশঙ্কা করেছিলেন। ভাবতে পারেন 1949 সালে নির্বাচন কমিশন কিভাবে নির্বাচিত হবে এইটা নিয়ে আলোচনা হচ্ছে, এবং সেই আলোচনায় 15 এবং 16 জুন ইলেকশন কমিশন কারা থাকবে সেটা নিয়ে কনস্টিটিউশন অ্যাসেম্বলিতে ডিবেট। এই হচ্ছে সেই ডিবেট। কনস্টিটিউশন এইরকম একটা দিন আসতে পারে ভারতবর্ষের সংবিধানে রচয়িতারা তারা অনুমান করেছিলেন বলেই তারা কি বলেছিলেন জানেন, ইলেকশন কমিশনার বলছে প্রেসিডেন্ট নির্বাচিত করবেন, ইলেকশন কমিশনার নয়, চিফ ইলেকশন কমিশনার নির্বাচিত করবে সংসদের উভয় পক্ষে মেজরিটি। তারপরে পরিষ্কার বলছেন সাকসেনা, হ্যাঁ, শিববনলাল সাক্সেনা 1949 সালের 15 জুন সংবিধান সভায় বলছেন, I want to provide that whenever such appointment is made, the person appointed should not be a nominee of the president. রাষ্ট্রপতির দ্বারা অনুমোদিত হলে হবে না, বলছে, but should enjoy the confidence of 2/3 majority of both house of the parliament. সংসদের মানে রাজ্যসভা এবং লোকসভার 2/3 মেজরিটির ভিত্তিতে ইলেকশন কমিশনার নির্বাচিত হবে। এই মত সেদিন সংবিধান সভায় গ্রহণ হয়নি, কিন্তু আমি দেখাচ্ছি এই জন্যই যে এই দিনের আশঙ্কা কিন্তু ভারতবর্ষের সংবিধান রচয়িতারা আজ থেকে 75 বছর আগে এইরকম কালো দিন, এইরকম অন্ধকার দিন, এইরকম ভয়ঙ্কর দিন যে আসতে পারে, সেই জন্য তারা চেক অ্যান্ড ভালভ রেখেছিলেন যে সংসদে নট মেজরিটি, বলছেন মেজরিটি তো শাসক দলে থাকে, মোদীতে তো মেজরিটি আছে, 2/3 মেজরিটি অফ বোথ হাউস, দুই সভার 3 ভাগে 2 ভাগের অনুমতি নিয়েই
নির্বাচন হবে। সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল যে 3 জনের কমিটি হবে এই চিফ ইলেকশন কমিশনারকে বাছার জন্য। কে কে থাকবেন? প্রধানমন্ত্রী থাকবেন, ঠিক মেজরিটি তিনি, বিরোধী দলনেতা থাকবেন, এবং আর থাকবেন সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। 3 জনের কমিটি। এরা তার এই রায়ের পরে পরেই আইনটা, নতুন আইন তৈরি করলেন। তৈরি করে কি করলেন? প্রধানমন্ত্রী মন্ত্রিসভার আর একজন, আর বিরোধী দল। তার মানে সর্বদাই ওদেরই পছন্দের লোক হবে, সর্বদাই বিজেপির পছন্দ, বা যারা যখন সরকারে থাকবে তাদেরই পছন্দের লোক হবে। একে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা হয়েছে। এই দুঃস্বপ্নের দিন আপনাদের দেখতে হতো না যদি সুপ্রিম কোর্ট এই আইনকে চ্যালেঞ্জ করে, মোদিরা পার্লামেন্টে যে এই আইন করেছে, এই আইনকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা হয়েছে, সে মামলায় যদি রায় দিত, তাহলে জ্ঞানেশ কুমারের চিফ ইলেকশন কমিশনার হওয়া আটকে যেত। এবার মিলিয়ে নিন, আদালতে আজও 2023 সাল থেকে আজও সেই মামলা পড়ে আছে। সে মামলা যদি নিশ্চিত রায় হতো, তাহলে মোদীদের অনুগামী, বিজেপির অনুগামীদের অন্তত ঠেকানোর একটা জায়গা থাকতো। ঠেকানো যেত কিনা জানি না, ঠেকানোর জায়গা থাকতো। চিফ জাস্টিস তো চন্দ্রচূড়ও চিফ জাস্টিস ছিলেন, সে থাকলে কি করতেন? কিন্তু তবে একটা ঠেকানোর জায়গা, একটা চেক ভার থাকতো। তো ফলে পশ্চিমবাংলায় এই উৎসবের মরশুম শেষ হলেই এসআইআর হতে চলেছে, এবং তো কতখানি ভয়ঙ্কর জায়গা। বিশ্বনাথ স্যার মিটিং এ বলেছে যে পশ্চিমবঙ্গ সরকারের 1000 অফিসারকে পাঠানো হয়েছে ট্রেনিং। মুখ্যমন্ত্রী জানেন, এটা গোপন কথা নয়। মুখ্যমন্ত্রী বীরভূমে জেলা শাসকদের সভাতে সমস্ত ক্যামেরার সামনে মুখ্যমন্ত্রী বলছেন, জেলা শাসকদের বলছেন যে আপনারা আমাদের অনুমতি নিলেন না। তারপর হচ্ছে সিএস, মানে পাশে বসে চিফ সেক্রেটারি, রাজ্যের অ্যাডমিনিস্ট্রেটিভ টপ হচ্ছেন চিফ সেক্রেটারি। চিফ সেক্রেটারিকে জানাননি, মানে ভাবুন, ডিএমরা তার বস উপরওয়ালা, চিফ সেক্রেটারিকেও জানাবার প্রয়োজন মনে করেনি, তাদেরও অনুমতি নেবার প্রয়োজন মনে করেনি। আরএসএস বলেছে, বিজেপি বলেছে, নরেন্দ্র মোদী বলেছে, ডিএমরা লাইন দিয়ে 1000 অফিসারকে পাঠিয়ে দিল, যাদের আপনার ওই ট্রেনিং। আরএসএস কি করতে বলছে, বিজেপি কি করতে বলছে, কিভাবে বেনাগরিক করা হবে, তার ট্রেনিং এর জন্য পাঠিয়ে দিল। তারা সেই ট্রেনিং নিয়ে পশ্চিমবাংলায় এসআইআর করতে আসছে। ফলে আমাদের মানবাধিকার সংগঠনে আমাদের ক্ষমতা খুব অল্প, কিন্তু ক্ষুদ্র, কিন্তু তুচ্ছ নয়। আমাদের ঘুমাবার সময় নেই। আমি আপনাদেরও আবেদন করব, কালকে থেকে চেষ্টা করুন পাড়ায় পাড়ায় বৈঠক করা, এবং একমাত্র সুপ্রিম কোর্ট যে একটু হয়েছে তার কারণ হচ্ছে বিহারের মানুষ সংবিধান রক্ষার যে মিছিল, সেই মিছিলে কেউ ভাবতে পারেনি ওই পরিমাণ মানুষ জলের দাবিতে মানুষ নামে, কৃষকের ফসলের দাবিতে মানুষ নামে, বিয়ের দাবিতে মানুষ নামে, কিন্তু সংবিধান বাঁচানোর নামেও যে মানুষ নামে, বিহার তার প্রমাণ করে দিয়েছে। ফলে সংবিধান বাঁচাও, এসআইআর ঠেকাও, বেনাগরিকত্ব ঠেকাও, এটাই হচ্ছে আমাদের আওয়াজ। আগামী দিন আমাদের আরো দৃঢ়তার সঙ্গে লক্ষ্য
বলে সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি।